এই নির্বাচনকে অর্থবহ করার জন্য এবং জনমতের শতভাগ প্রতিফলন ঘটানোর জন্য আমাদের দেশের পবিত্র পার্লামেন্টকে কোয়ালিটি সম্পন্ন পার্লামেন্ট করার জন্য পেশি শক্তি এবং কালো টাকার প্রভাব থেকে মুক্ত করার জন্য আমরা বলেছি পিআর সিস্টেমে নির্বাচন হতে হবে। আমরা পিআর সিস্টেম নির্বাচন চাই। আচ্ছা, যেহেতু বিএনপি পিআর সিস্টেম চায় না, ওকে, আমাদের মূল বক্তব্য ছিল তিনটা: সংস্কার, বিচার, পিআর সিস্টেম নির্বাচন। ওকে, পিআর পদ্ধতির সুবিধা আছে, অসুবিধা আছে। পিআর পদ্ধতির প্রথম জিনিসটা হলো কি, প্রত্যেকটা ভোটার মনে করতেছে যে তার প্রতিনিধি সে পাবে পার্লামেন্টে, তার দলের, এইটা একটা ভালো দিক। দ্বিতীয় দিক, একটা শক্ত বিরোধী দল পার্লামেন্টে যাবে, এটা একটা দিক। তৃতীয় একটা হইলো যে ভোটারের ভোট দেওয়ার আগ্রহ বাড়বে, কারণ সে যখন দেখবে আমার ভোটটা বিফলে যায় না, তখন সে ভোটের আগ্রহ বাড়ে, তাহলে ভোটার উপস্থিতিও বাড়বে। আমরা বোধ করছি 200 আসনে যদি বিদ্যমান পদ্ধতিতে নির্বাচন হয়, তাতে বর্তমান ফাংশনাল সিস্টেমে একটা দল সরকার গঠনের মতো সিট পেয়ে যাবে, আর বাকি 100 আসনটা হচ্ছে পিআরএ হোক। তাহলে যেটা হচ্ছে যে রাষ্ট্রের কোনো ভোট আপনার আনরিপ্রেজেন্টেড থাকবে না। 30-35% ভোট পেয়ে আমরা সরকার গঠন করে অপরদিকে 29 কিংবা 30-32% ভোট পেয়ে তাদের বিরোধীদের সরকারে আসলে কার্যকর কোনো ভূমিকা থাকে না, এবং কার্যত 5 বছর যে সরকার শাসন করে বিরোধীদের কোনো জায়গায় মতামত কিংবা মূল্যায়নও করে না। আমরা চাচ্ছি যে এই গণ অভ্যুত্থানের পরে আর কোনো সরকার যেন এরকমের কর্তৃত্ববাদী হয়ে উঠতে না পারে। জাতীয় নির্বাচন কোন পদ্ধতিতে হবে এটা আলোচনার টেবিলে শেষ পর্যন্ত আর সমাধান হলো না, যদিও এখন আলোচনা চলছে, কিন্তু সেই আলোচনার ধীরগতি বা পদ্ধতি দেখে মনে হচ্ছে মূলত এই আলোচনাটা আসলে আইওয়াস। কারণ আলোচনার পাশাপাশি ইতোমধ্যে রাজনৈতিক দলগুলো রাজপথে নেমে এসেছে, আন্দোলন শুরু করেছে। তো কোন পদ্ধতিতে নির্বাচন হলে জনগণের জন্য ভালো হয় এটা কিন্তু জনগণ বুঝে ফেলছে। তো জনগণ চায় তার ভোটের মর্যাদা রক্ষা করতে, তারা প্রত্যেকটা ভোটের মর্যাদা চায়, আর সেই মর্যাদা রক্ষা করা সম্ভব পিআর পদ্ধতিতে। অনেকে পিআর নিয়ে নানান ধরনের কথা বলছেন, অনেক হাইপোথেটিক্যাল কথা বলছেন, এটা হতে পারে, ওটা হতে পারে। কেউ কেউ বলছেন যে যদি পিআর সিস্টেমে নির্বাচন হয়, সংসদ সদস্যরা জনগণের সাথে সম্পৃক্ত হবেন কিভাবে? তারা তো জনপ্রতিনিধি, টার্মটাই ভুল। সংসদ সদস্যরা সংসদ সদস্য, জাতীয় সংসদ সদস্য। তারা জাতীয় সংসদ কিভাবে পরিচালিত হবে, আইন কিভাবে ঠিক হবে, পলিসি মেকিং কিভাবে করতে হবে, সেগুলো তারা পলিসি মেকিং ঠিক করবেন। তারা জনপ্রতিনিধি, তারা এলাকায় গিয়ে মাস্তানি করবেন, এরে ধমকাবেন, ওরে পিটাবেন, বা ভাগ বাটোয়ারা করবেন, যেটা বরাদ্দ হয় সেই বরাদ্দ ভাগ বাটোয়ারা করবেন। এটা আসলে সংসদ সদস্যের কাজ না। তারপরও বাংলাদেশে এই ভুল পদ্ধতিটা চলে আসছে, এই ভুল পদ্ধতিটাকেই আরও চালু করে রাখতে চাচ্ছে। কারণ ওই একটাই রাজনীতি হয়ে গেছে এখন, অর্থ উপার্জনের একটা পথ। যে যখন সরকার আসবে, সংসদ সদস্য হবে, তারা অবৈধ উপার্জন করবেন, অনেক টাকা কামাই করবেন, এই হচ্ছে আসলে রাজনীতির উদ্দেশ্য। যে কারণে তারা পিআর সিস্টেমটা কোনোভাবেই বুঝতে চাইছেন না। কত সুন্দর একটা সিস্টেম দেখেন, প্রত্যেকটা মানুষ ভোট দিয়ে যে যতগুলো ভোট পেয়েছে তার ভিত্তিতে সংসদে তাদের প্রার্থীরা যাবে। যে দল যতগুলো ভোট পাবে সেই দলের ততজন সদস্য সংসদে থাকবে, তারাই দলের পলিসি মেকিং করবে। আর স্থানীয় নির্বাচনের মাধ্যমে স্থানীয় নেতা নির্বাচন হবে, তারা তাদের জনগণের খোঁজ খবর রাখবেন, দেখভাল করবেন, যা যা করা লাগে তারা করবেন। কিন্তু এই সুন্দর সিস্টেমটা একটা গোষ্ঠী মানতে রাজি না। জামায়াত ইসলামের অনেক আগে থেকে এই দাবিটা আছে, আমি দেখেছি অনেক আগে থেকে। এমনকি তারা যখন ঐক্যমত্য কমিশনের আগে তারা নিজস্ব সংস্কার প্রস্তাব দিয়েছেন, সেখানে ছিল। কিন্তু যখন ঐক্যমত্য কমিশনের আলোচনা শুরু হয়, আমরা নিশ্চয়ই জেনে রাখছি এটা, যে লোয়ার হাউসে যদি আমাদের দুটো হাউস হয়, তখন তো এটা লোয়ার হাউস হয়ে যাবে, এখানে পিআর এর অপশন ছিলই না। যে মনোনয়ন বাণিজ্য সবচেয়ে বেশি হবে পিআর পদ্ধতিতে, কারণ যখন আমরা প্রচলিত পদ্ধতি নির্বাচন করি তখন এলাকায় যিনি জনপ্রিয়, এলাকার মানুষের সঙ্গে যার সম্পর্ক আছে এবং এলাকার সুখ দুঃখে যিনি পাশে থাকেন, তাকেই কিন্তু দল মনোনয়ন দিতে বাধ্য হয়, না হলে দল ওই সিটটা হারানোর একটা ভয় থাকে। সুতরাং পিআর পদ্ধতিতে যেহেতু এই ভয়টা নাই, পিআর পদ্ধতিতে দল তার পছন্দের মতো প্রার্থী দিতে পারে, সুতরাং মনোনয়ন বাণিজ্য ওখানেই বেশি হওয়ার কথা। বাংলাদেশে এটা কখনো যায় নাই। তো একটা সাধারণ মানুষকে আমাদের তৈরি করতে হলে, মানে এই যে একটা নতুন প্রসেসে যাব, এইটা
মার্কার নির্বাচনটা যেটা হয়, এক একটা দলের মার্কা থাকে, তারা এই মার্কা নিয়ে আর দলের কর্মসূচি নিয়ে, দলের নাম নিয়ে ইলেকশনে যায়। সেটা যে পছন্দ করে তাকে ভোট দেয়, বা অন্য মার্কা পছন্দ করলে তাকে ভোট দেয়। তা এখন সংখ্যানুপাতে বিষয়টা এমন, সবকিছু নতুন করে তৈরি করতে হবে। আপনি তো একটা হাইব্রিড সিস্টেম এখানে আনতে পারবেন না। সিস্টেমটা আপনাকে একটা ফলো করতে, আপনি চাইলে প্রেসিডেন্সিয়াল টাইপে যদি যেতে চান সেটা একটা চিন্তা আছে, প্রপোর্শনেট গেলে আরেকটা চিন্তা আছে। আমি আগেই বলেছি এটার বিশালতা অনেক বেশি। এটা খালি আমি বললাম আর হয়ে গেল আর সব কিছু ঠিক হয়ে গেল, এরকম কোনো বিষয় এখানে নাই। খুব পরিষ্কার করে তো বলেছি যে আমরা পিয়ার পদ্ধতি কোনো মতে মেনে নেব না, কারণ পিয়ার পদ্ধতি এই দেশের মানুষ ইউজ না, তারা বোঝেও না, তারা ঠিক মতো জানেও না। কোনোদিন এটা ইভিএম আজকে কতদিন চেষ্টা করে ইভিএম বাদ দিতে হয়েছে, আর পিয়ার পদ্ধতি তো আমরা ইউজ না কোনোদিন। যারা বলে পিআর পদ্ধতিতে নির্বাচন চাই, ভাই সাহেব আপনারা পিআর পদ্ধতি বুঝেন? পিআর পদ্ধতি গায়ে দেয় নাকি খায়? বাংলাদেশের মানুষ বুঝে না, আমরা বুঝি। এক এলাকায়, একটা সংসদীয় এলাকায় একজন নির্বাচিত হবে, জাতীয় সংসদের এমপি হবে, জনগণ তার সাথে যোগাযোগ রাখবে, জনগণের সাথে যোগাযোগ তার থাকবে। সেই এলাকার বিভিন্ন রকমের সমস্যা, আইন কানুন সম্পর্কে সে মাথা ঘামাবে। জামাত ইসলামের নেতৃত্বে যে আন্দোলনটা হচ্ছে যুগপৎ আন্দোলন, সেই আন্দোলনের সাথে জাতীয় নাগরিক পার্টি নাই, অংশগ্রহণ করছে না। কারণ নিম্নকক্ষে আমরা পিআর চাই না, নিম্নকক্ষের পিআরের বিরুদ্ধে আমরা অবস্থান নিয়েছি। আমরা শুধু উচ্চকক্ষে পিআর এবং একটা জবাবদিহিতার জন্য একটি কার্যকর উচ্চকক্ষ চাচ্ছি। তারা চায় যে কোনো মূল্যে আগের পদ্ধতি নির্বাচন হোক এবং অধিকাংশ জনগণকে বঞ্চিত করে প্রত্যেকবারের মতোই সেই বিভ্রান্ত একটা ভুল পদ্ধতির একটি গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠা করতে, যেখানে দেখা যায় যে অধিকাংশ মানুষ সরকারের বিরুদ্ধে ভোট দেয়, বা যাকে অধিকাংশ মানুষই ভোট দেয় না সেই সরকার গঠন করতেছে। কারণ সংসদ সদস্যগুলো সেভাবে নির্বাচিত হচ্ছে, প্রত্যেকটা আসনে কেউ 1000 ভোটে, কেউ 10,000 ভোটে জিতে এসে তারা সংসদ সদস্য হচ্ছেন এবং তারাই প্রধানমন্ত্রী নির্বাচন করছেন। তো এই পদ্ধতির ফলে একটি দলের কাছে ক্ষমতা কুক্ষিগত হয়ে থাকে, যেটি শেখ হাসিনার কাছে হয়েছে। এবং এই একটি দল যা কিছু তাই চাইলে যা কিছু তাই করতে পারে, এবং এই পারার ফলে অন্যান্য রাজনৈতিক দলের অধিকার যেমন থাকে না, অন্যান্য রাজনৈতিক ব্যক্তিদের অধিকার থাকে না, এবং জনগণের কোনো অধিকার থাকে না। যেহেতু তারা অধিকাংশ জনগণের ভোটে নির্বাচিত হন না, তাই তারা অধিকাংশ জনগণের কথা চিন্তা করে কোনো সিদ্ধান্ত তারা নেন না। তারা সবসময় নিজের স্বার্থ চিন্তা করে, দলীয় স্বার্থ চিন্তা করে সিদ্ধান্ত নেন এবং জনগণের বিরুদ্ধে সিদ্ধান্ত নেন। আবার তারা যে সিদ্ধান্তটাই নেয় জনগণ সেটাকে অপছন্দ করতে শুরু করে, কারণ অধিকাংশ জনগণ তাদের ভোট দেয়নি। এই অধিকাংশ জনগণের ভোট পেয়ে যদি নির্বাচনে আসতে হয়, তাহলে অধিকাংশ জনগণের ভোট শুধু আসন ভিত্তিক পেলে হবে না, সারা বাংলাদেশকে একটা কনস্টিটিউয়েন্সি ঘোষণা করে সারা বাংলাদেশের প্রধানমন্ত্রী আপনি যেহেতু হচ্ছেন, সরকার হচ্ছেন, তাই আপনাকে পুরো বাংলাদেশে সর্বাধিক ভোট পাওয়া উচিত। 40% ভোট পেয়ে 100 ভাগ ক্ষমতা আপনি কুক্ষিগত করে রাখবেন, এইটা অন্তত এই সময় আর হতে দেওয়া উচিত না। এই নির্বাচনী পদ্ধতিটা যদি এবারকার মতো কোনোভাবে যদি পরিবর্তন করা যায়, বাংলাদেশে একটি স্থিতিশীল, সুন্দর এবং প্রতিনিধিত্বমূলক সংসদ ব্যবস্থা চালু হবে। একদলীয় শাসনের বদলে বহুদলীয় শাসন ব্যবস্থা চালু হবে। আর বহুদলীয় শাসন ব্যবস্থা চালু হলে সব দলের জনগণ এখানে তাদের ন্যায্য অধিকার পাবে, তারা চাকরি পাবে, তারা ভিজিএফ কার্ড পাবে, তারা তাদের রাস্তাঘাটগুলো সুন্দর হবে, তারা তাদের মানবিক অধিকার, সমস্ত অধিকারগুলো সমানভাবে পাবে। আর যদি একটি দলকে নির্বাচিত করা হয়, সেই ক্ষেত্রে ওই দলের লোকেরাই শুধু সুযোগ সুবিধাগুলো পাবে আর বাকিরা বঞ্চিত হবে। তো জনগণ কোনোভাবেই বঞ্চিত হতে চায় না, এবং আমরাও চাই না যে দলেরই লোক হোক, জনগণ যে দলেরই হোক, তারা যেন সমান অধিকার পায়। এটি মুখে বললেও এই দলীয়ভাবে নির্বাচিত সরকার এটা করে না, কিন্তু পিআর সিস্টেমে যদি নির্বাচন হয়, তাহলে সেই ক্ষেত্রে প্রত্যেক দলের সংসদ সদস্য যেহেতু সংসদে থাকবে, যে কোনো সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে তারা জনগণের পক্ষ নিয়ে সিদ্ধান্ত নিতে পারবে। আর জনপ্রতিনিধি হিসেবে যারা এলাকায় এলাকায় গিয়ে জনগণের খোঁজ খবর নেবেন, তারা স্থানীয় প্রতিনিধি হবেন। স্থানীয় সরকার যে নির্বাচন আছে, উপজেলা নির্বাচন, ইউনিয়ন নির্বাচন, পৌরসভা নির্বাচন, সেই নির্বাচনগুলো তো আগের সিস্টেমে হবে, সেখানে তাদের প্রতিনিধিত্ব থাকবে। সো
আমি মনে করছি যে আমরা মনে করছি যে আসলে এই মুহূর্তে পিআর সিস্টেমটাই খুব দরকার, এবং এই পিআর সিস্টেমটাকে বলবৎ করার জন্য যত রকমের প্রচেষ্টা লাগে, যত ধরনের আন্দোলন দরকার সে আন্দোলন করা উচিত। এবং এই যে জামাত, চরমনাই বা অন্যান্য ইসলামিক দল যারাই এতে আন্দোলনে অংশ নিয়েছে, আন্দোলন ডিক্লেয়ার করেছে, তাদের সকলকে আমাদের উচিত সহযোগিতা করা।